কেমন আছো সবাই? তোমাদের যে পেইড বেসের যে ক্লাসগুলো ছিল নিয়মিত ক্লাসের, আমরা তার একটা পার্ট কিন্তু শেষ করেছি। স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো আমি একেবারে হ্যান্ড নোটগুলো লিখে লিখে তোমাদেরকে বোঝানোর জন্য ট্রাই করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের অংশ, যেটা তোমাদের এসএসসির সাথেও মিল ছিল, বাট এখন একটু গুছিয়ে যদি আমরা পড়তে পারি তাহলে দেখা যাবে কি আমরা চেঞ্জিং সেন্টেন্সে খুব একটা ভালো একটা নাম্বার আমরা এখানে তুলতে পারবো। আমি প্রতিটা টপিক তোমাকে একটু লিখে লিখে পড়াচ্ছি। তোমার কাজ হচ্ছে জাস্ট তোমার যে নোট খাতাটা আছে, নোট খাতাটা একটু হাতে নাও, নোট খাতাটা নিয়ে তুমি প্রতিটা টপিক একটু ধাপে ধাপে কনসেপ্টগুলো একটু প্র্যাকটিস করার জন্য ট্রাই করো। তখন দেখা যাবে তুমি এই ক্ষেত্রে অনেক ভালো করতে পারবা। প্রথমত একটু বলি, এসএসসি এবং এইচএসসির মধ্যে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের হালকা কিছু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা আসলে কোথায়? সেটা হচ্ছে এসএসসিতে আমাদের যে চেঞ্জিং সেন্টেন্সটা ছিল সেই চেঞ্জিং সেন্টেন্সটা আসলে 10 মার্কের ছিল। ওকে, কত মার্ক ছিল? 10 মার্কস। কিন্তু আমাদের এইচএসসির যে চেঞ্জিং সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 5 মার্কসের। তাহলে এতটুকু বুঝতে পারছো যে আগের তুলনায় কিছুটা ডিপভাবে তোমাকে পড়তে হবে চেঞ্জিং সেন্টেন্সের অংশ। তাহলে এই চেঞ্জিং সেন্টেন্সের অংশগুলো যে কোন জায়গা থেকে আসবে, পাশাপাশি আমরা সেন্টেন্স নিয়েও বেশ কিছু কনসেপ্ট এখান থেকে জানবো। দেন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা, প্রথম আসে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স কিংবা আমরা এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে থাকি। চেঞ্জিং সেন্টেন্সের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমরা কখনো মিনিং চেঞ্জ করতে পারবো না। সেটা হচ্ছে আমাদের যে অর্থটা আছে সে অর্থটা কখনো কি হয় না, অর্থ পরিবর্তন হয় না। চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমরা অর্থের পরিবর্তন হয় না, অর্থের পরিবর্তন হয় না। তাহলে অর্থের পরিবর্তন না হয়ে কার পরিবর্তন হয়? সেটা হচ্ছে আমাদের এখানে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে আমরা স্ট্রাকচারের পরিবর্তন করতে পারবো। আমাদের স্ট্রাকচারের পরিবর্তন হবে, কিন্তু আমরা কখনো কার পরিবর্তন করতে পারবো না? আমরা কখনো মিনিং এর পরিবর্তন আমরা করতে পারবো না। এটা হচ্ছে আমার এখানে প্রথম বিষয়, যে প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্ট, আমি যদি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি বা তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি যে সেন্টেন্স আসলে কত প্রকার, সেন্টেন্স কত প্রকার, এটার রিপ্লাই এক একজন তোমরা এক একভাবে দিবা। তবে তোমাদেরকে সেন্টেন্স কত প্রকার সেটা যদি জিজ্ঞেস করি, আমরা একটু সেন্টেন্স কত প্রকার একটু সেন্টেন্সকে জিজ্ঞেস করি। সেন্টেন্সের মধ্যে কয়টা লেটার আছে? 1 2 3 4 5 6 7 8। কয়টি লেটার রয়েছে? 8টি। তার মানে এই শব্দ দ্বারা আমরা যেটা বুঝতে পারছি সেন্টেন্স হচ্ছে কত প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে 5 প্রকার রয়েছে মিনিং অনুসারে। 8 প্রকারের মধ্যে 5 প্রকার রয়েছে আমাদের মিনিং অনুসারে, এবং অপর পক্ষে 3 প্রকার রয়েছে যেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুসারে। তাহলে এখন থেকে যদি কখনো প্রশ্ন করা হয় হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, তাহলে আমরা বলতে পারি দেয়ার আর টোটাল 8 কাইন্ডস অফ সেন্টেন্স। 8 প্রকারের আছে। তার মধ্যে 8 প্রকারের মধ্যে আমাদের 5 প্রকার হচ্ছে মিনিংগত এবং 3 প্রকার হচ্ছে স্ট্রাকচারগত। তাহলে মিনিংগত 5 প্রকারগুলো কি কি? মিনিংগত 5 প্রকারগুলো হচ্ছে অ্যাসাইটিভ, ইন্টারগেটিভ, অবজেক্টিভ, অ্যাসাইটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। জাস্ট এ আইটলস্কের ওই এই শব্দ দ্বারা কিন্তু আমরা মনে রাখতে পারবো। এ দ্বারা আমরা মনে রাখবো অ্যাসাইটিভ, আর আই দ্বারা মনে রাখবো ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, ও দ্বারা মনে রাখবো অবজেক্টিভ, আর ই দ্বারা মনে রাখবো আমরা এক্সক্লেমেটরি। আর অপর পক্ষে স্ট্রাকচার অনুসারে সেটা 3 ধরনের রয়েছে, যেটাকে আমরা বলতে পারবো সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড। এস মানে হচ্ছে সিম্পল, আর সি দুইটা দ্বারা একটা কমপ্লেক্স বোঝানো হয়, এবং অপর আরেকটা আমরা কম্পাউন্ড হিসেবে এখানে ধরতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এখানে। এখন আমি যদি আরেকটা কন্ডিশন এখান থেকে দেখাই, সেটা হচ্ছে সেন্টেন্স যখন আমরা পড়ছি আমাকে এখানে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে। প্রতিটা সেন্টেন্সে মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, একটা কনসেপ্ট মনে রাখতে হবে। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এবং এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব থাকবে। প্রতিটা সেন্টেন্সে অবশ্যই একটি সাবজেক্টের পাশাপাশি অবশ্যই সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে আবার বলছি, একটা সেন্টেন্স হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, পাশাপাশি সেখানে অবশ্যই আমাদের একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে বা না থাকতে পারে, এটা জানার ম্যাটার। অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে এবং অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। এরপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে একটা সেন্টেন্সের মাধ্যমে যখন আমরা একটা সেন্টেন্স তৈরি করছি, একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা সাধারণত একটা কমপ্লিট আইডিয়া প্রদান করব। আইটা কনসেপ্ট মনে রাখতে হবে। একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা একটা কমপ্লিট আইডিয়া প্রদান করতে পারি, অথবা একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা একটা কমপ্লিট থটস প্রদান করতে পারবো। কমপ্লিট আইডিয়া অথবা কমপ্লিট থটস অথবা একটা কমপ্লিট সেন্স প্রদান করা হয়, তখনই সেটাকে আমরা বলতে পারি একটা সেন্টেন্স। তাহলে সেন্টেন্স নিয়ে বেশ কিছু বেসিক আলোচনা আমি এখানে করেছি, যে সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সের 4 পার্ট হচ্ছে যেখানে মিনিং এর পরিবর্তন হয় না কিন্তু স্ট্রাকচারের পরিবর্তন হয়। এবং আমরা সেন্টেন্সকে টোটাল 8 প্রকারে ভাগ করতে পারবো। 5 প্রকার হচ্ছে মিনিং অনুসারে, 3 প্রকার হচ্ছে স্ট্রাকচার। 5 প্রকার মিনিং অনুসারের মধ্যে অ্যাসাইটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আবার স্ট্রাকচার অনুসারে রয়েছে 3টা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এরপর প্রতিটা সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং অবশ্যই একটা কি ভার্ব থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। তবে অনেক সময় আমার সেন্টেন্সটা যদি কখনো ইম্পারেটিভ মোড হয়, এই প্রশ্নটা অনেকের কাছে একটু ব্যতিক্রম হতে পারে, যে অনেক সময়
সময় আমার সেন্টেন্সে যখন একটা ইম্পারেটিভ মোড থাকবে, কোন ধরনের মোড থাকবে, একটা ইম্পারেটিভ মোড থাকবে, সেক্ষেত্রে অনেক সময় সাবজেক্টটা উজ্জ্ব থাকে। যেমন তার একটা এক্সাম্পল, সে হচ্ছে সলভ দ্য প্রবলেম, তাহলে ইউ সলভ দ্য প্রবলেম, এখানে ইউ শব্দটা উজ্জ্ব ছিল। আর একটা সেন্টেন্সের মাধ্যমে অবশ্যই একটা কমপ্লিট আইডিয়া, থটস এবং একটা সেন্স প্রদান করে। এটা ছিল সেন্টেন্সের বেসিক একেবারে আলোচনা। এখন দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ ছিল। এখন এটার দ্বিতীয় যে কনসেপ্ট, আসলে প্রশ্নগুলো কোথা থেকে আসবে, আমাদের যে কোয়েশ্চনগুলো থাকবে সে কোয়েশ্চনগুলো আসলে আমাদের কোন জায়গা থেকে আসবে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো কীরকম জায়গা থেকে আসতে পারে। এই ক্ষেত্রে প্রশ্নগুলো সাধারণতভাবে আমরা দেখি 4টা কাঠামো থেকে প্রশ্নগুলো আসবে। তাহলে কোন কোন কাঠামো থেকে প্রশ্নগুলো আসতে পারে আমি একটু লিখে দিচ্ছি, আমার সাথে একটু লিখবেন সবাই। এইটার পরে এটার নিচে হচ্ছে এই নোটটা একটু সবাই করবা, যে আমরা সাধারণত 4টে জায়গা থেকে প্রশ্নগুলো আসে থাকবে। একটা হচ্ছে মিনিংগত যে 5 প্রকারগুলো রয়েছে, মিনিংগত কয় প্রকার রয়েছে, 5 প্রকারগুলো, 5 প্রকারের নামগুলো আবার লিখছি। সে হচ্ছে আই হোল স্কয়ার, ওই, এই যে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইমপারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, এই যে মিনিংগত 5 প্রকারগুলো রয়েছে, মিনিংগত 5 প্রকার থেকে এরপর হচ্ছে আমাদের স্ট্রাকচারগত সেন্টেন্সকে আমরা আরো 3 ভাগে ভাগ করতে পারি। স্ট্রাকচারগত সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করতে পারবো? 3 ভাগে, যেটাকে আমরা বলতে পারবো একটা সিম্পল, কমপ্লেক্স এবং অপারেটরকে আমরা বলতে পারবো কম্পাউন্ড। ক্লিয়ার? এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। এরপর আমাদের আরো 2টি জায়গা, যে জায়গাগুলো আমাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে ভয়েস থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে একজনের ভয়েসটা খুব সুন্দর, কার ভয়েস জানো? সেটা হচ্ছে অ্যাপি। তাহলে ভয়েস কয়টা ধরনের হয়? 2 ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং অপর আরেকটাকে আমরা বলবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর সর্বশেষ পরীক্ষা দিবে সে হচ্ছে ডিগ্রি। আমরা ডিগ্রিটা একটু মজা করে পড়বো। ডিগ্রিটা মজা করে বলতে, আমাদের জ্বরের তাপমাত্রা কখন সবচেয়ে বেশি উঠেছিল জানো? সেটা হচ্ছে আমাদের পিএসসি পরীক্ষার সময়। পিএসসি শব্দ দ্বারা কিন্তু আমরা ডিগ্রি কনসেপ্টটা মনে রাখতে পারি। পিএসসি দ্বারা কিভাবে ডিগ্রি কনসেপ্টটা মনে রাখবো? সাধারণত ডিগ্রি 3টা, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এই যে ওভারঅল জায়গাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, এই জায়গা থেকে হচ্ছে মূলত আমাদের চেইনিজ সেন্টেন্সের প্রশ্নগুলো এসে থাকবে। টোটাল 5টি প্রশ্ন আসবে। সো 5টি প্রশ্নের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গাগুলো একটু বেশি গুরুত্ব দিব, যদি আপনি একটু কৌশলে পড়তে পারেন সেক্ষেত্রে বলবো, বিশেষ করে আমি একটু স্টার্ট দিচ্ছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডগুলো কিন্তু আমাকে খুব বেশি পড়তে হবে, কারণ এই জায়গায় থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে আবার বলছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের এই জায়গাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা আমরা ভালো মতো পড়বো। প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয়, আমাদের ডিগ্রিটা একটু ভালো মতো, ভয়েসটা একটু ভালো মতো পড়তে হবে, কারণ ভয়েসটা কিন্তু পরবর্তীতে আমি যখন আমার ফ্রি হ্যান্ড রাইটিংগুলো যখন ইমপ্রুভ করবো, সেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমার ভয়েসটা আমার খুব দরকার হবে। এরপর হচ্ছে ডিগ্রিগুলো ইজিলি ভাবে পারা যাবে। আর উপর পক্ষে যে মিনিংগত যে 5 প্রকারগুলো আছে, এগুলো একটু টেকনিক্যালি একটু মাথা ঠান্ডা রেখে যদি কাজ করা যায়, সেক্ষেত্রে আমরা মিনিংগত কাজগুলো কিন্তু খুব সহজে সলভ করতে পারি। ডিগ্রিটাও দেখতে পারেন। তাহলে এখানে এই যে ওভারঅল ভাবে এই কনসেপ্ট থেকে আমার ওভারঅল ভাবে মার্ক আসবে হচ্ছে কত মার্কস আসবে? সে হচ্ছে 5 মার্কস। কত মার্কস? 5 মার্কস। 5 মার্কের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দিবে অলমোস্ট 2টা, ডিগ্রি ভয়েস দিবে একটা, ডিগ্রি দিবে একটা, আর এখান থেকে 5টা থেকে যে কোনো একটা দিতে পারে। সো এসএসসি তুলনায় বলতে পারো তুলনামূলকভাবে টপিকটা আগে 10 নম্বর ছিল, এখন 5 নাম্বার, এবং যেগুলো আমরা সবচেয়ে সহজ ভাবতাম সেখান থেকে কিন্তু প্রশ্ন কম আসে। এই জন্য একটু টেকনিক্যালি যদি পড়তে না পারেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি প্রবলেম ফেস করবেন। এখন আজকে আমরা একেবারে পিছন দিক থেকে কনসেপ্টগুলো যাব, নাকি হচ্ছে আমরা স্ট্রাকচার অনুসারে কনসেপ্টে যাব? অনেকে প্রশ্ন করছো যে আমরা আগে সেন্টেন্সগুলো একটু চিনি, কোন সেন্টেন্সগুলো কিভাবে চিনবো। আজকের সেশনটা হচ্ছে এই যে ফুল যে কনসেপ্টটা আছে, এই ফুল কনসেপ্টের আমরা আজকে সেন্টেন্সগুলো চেনা শিখবো। সেন্টেন্সগুলো চেনা শেখার পর এর পরের লেকচারে আমরা প্রতিটা পার্টগুলো কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারি। কারণ এই যে একটা সেন্টেন্সগুলো চেনা, এই চেনার জায়গা থেকে কিন্তু প্রতি বছর ইউনিভার্সিটি এডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন এসে থাকে। ওই জন্য চেনাটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। জাস্ট আমরা একটা পেপারের মধ্যে কিন্তু জাস্ট একটা পেজের মধ্যে কিন্তু আমরা সমস্ত সেন্টেন্সগুলো খুব সহজে চিনে ফেলতে পারবো। একটু আসি আমরা প্রথমে আমরা একটু পিছন দিক থেকে যাব। পিছন দিক দিয়ে বলতে আমরা প্রথমে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিগ্রি। প্রথমে আমরা ডিগ্রিটা চিনবো। তাহলে এই পড়া পার্টটা হচ্ছে চেনার উপায়, এটা পড়াটা পার্ট হচ্ছে চেনার উপায়। একটু উপরে জাস্ট লিখবা যে আমাদের সমস্ত যে চেঞ্জিং সেন্টেন্স যতগুলো আছে সেই চেঞ্জিং সেন্টেন্সগুলো চেনার উপায়। আমরা প্রতিটা সেন্টেন্সগুলো একটু ভালো মতো করে চিনবো। তাহলে ডিগ্রি চেনার উপায়টা আসলে কিভাবে কাজ করতে পারি। তাহলে একটু ডিগ্রি সাধারণত 3টা, যেটাকে আমরা একটা কনসেপ্টের মাধ্যমে পড়েছিলাম, সে হচ্ছে পিএসসি। তাহলে পি মানে হচ্ছে পজিটিভ, এস মানে হচ্ছে সুপারলেটিভ, আর সি মানে হচ্ছে কম্পারেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এভাবে বলতে পারেন, অথবা আপনি আপনাদের মতো করে কনসেপ্টটা বলতে পারবেন। এখন
এখন এই কনসেপ্টটা, এই যে ডিগ্রি যে 3 প্রকার রয়েছে, তো এই ডিগ্রি 3 প্রকারগুলো আমি একটু লিখছি। এই 3 প্রকারের মধ্যে প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা পজিটিভ। পজিটিভের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা কম্পারেটিভ। পজিটিভের পরে আমরা পাবো সেখানে হচ্ছে একটা কম্পারেটিভ, এবং কম্পারেটিভের পরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা সুপারলেটিভ। ওকে, পজিটিভের পর যেটা থাকবে সেটা হচ্ছে একটা সুপারলেটিভ। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের ডিগ্রির পার্টটা। এই ডিগ্রিটা চেনার জন্য, এই যে একটা ডিগ্রি আছে, এই ডিগ্রিটা চেনার জন্য আমরা ছোট্ট একটা লাইন মনে রাখবো। এই ছোট্ট একটা লাইনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এই 3 ধরনের ডিগ্রিগুলো চিনে ফেলতে পারবো। তো এই ছোট্ট লাইনটা কি? ছোট্ট লাইনটা একটু আমার সাথে বলেন। সেটা হচ্ছে সুপার। এই যে সুপার শব্দটা লিখলাম, সুপার দিদি। ওকে, সুপার দিদি শব্দটা লিখলাম। এরপর হচ্ছে এস পজিটিভ লবণ কম দেন। একটু ফানি টাইপের হতে পারে, একটু ফানি টাইপের হলেও কিন্তু এটা খুব সহজে পারা যাবে। সুপার দিদি এস পজিটিভ লবণ কম দেন, পজিটিভ লবণ কম দেন। একটু ক্রেজি টাইপের হলেও কিন্তু আমরা এই টপিকটা খুব সহজে একটু মনোযোগ দিলে কিন্তু আমরা একেবারে ডিগ্রি যতগুলো পার্ট আছে সেখানে আমরা বের করতে পারবো। দেখেন, দিদি সুপার হোক বা না হোক, দিদির হাতে একটা দা থাকবে, এবং দাটা কত নম্বর দা? দাটা হচ্ছে ওয়ান অফ দা। দাটা কত নম্বর? দাটা হচ্ছে ওয়ান অফ দা। একটু মজা করে পড়ছি। সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি চেনার জন্য 2টা বিষয় আমরা মনে রাখবো। প্রথমত বিষয় হচ্ছে সেন্টেন্সে সেখানে দা থাকতে পারে, অথবা সেই সেন্টেন্সে আমাদের ওয়ান অফ দা থাকতে পারে। তাহলে এই 2টা বিষয় দেখার মাধ্যমে আমরা ধরে নিব সেটা হচ্ছে আমাদের একটা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আছে। এরপর হচ্ছে আমরা পজিটিভ ডিগ্রি। আমরা পজিটিভ ডিগ্রিটা কিভাবে চিনব? পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কয়েকটা শব্দ মনে রাখবো, অর্থাৎ এসএস, এটা হচ্ছে পজিটিভ লবণ কোম্পানির ব্র্যান্ড। এসএস থাকতে পারে, অথবা সেন্টেন্সে সো এস থাকতে পারে। আবার ইউনিভার্সাল এডমিশন টেস্টের ক্ষেত্রে দ্য সেম এস থাকতে পারে। ইউনিভার্সাল এডমিশন টেস্টের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি দ্য সেম এস থাকবে। তাহলে আবার বলছি, দিদি কেমন? দিদি সাধারণত সুপার, দা অথবা অনন্ত থাকবে। আর পজিটিভে হচ্ছে এসএস, সো এস অথবা দ্য সেম এস থাকবে, এই কনসেপ্টগুলো। আর সর্বশেষ কম্পারেটিভ চেনার উপায় হচ্ছে সেই সেন্টেন্সের মধ্যে দেন থাকবে, THN। কি থাকবে? THN থাকবে। তাহলে এটার মাধ্যমে আমরা কম্পারেটিভ চিনতে পারবো। তবে এখানে একটা স্টার্ট দিয়ে লিখে রাখবেন, এখানে একটা ভার্সাস দিয়ে লিখবেন। রাখেন THEN এবং THN, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তুলনা করা। THN মানে হচ্ছে কোনো কিছু তুলনা করা, আর THEN মানে হচ্ছে কোনো কিছু পরে অর্থে আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। কোনো কিছু পরে অর্থে হচ্ছে আমরা ব্যবহারটা করে থাকি। সো এটা হচ্ছে ওভারঅল ভাবে আমরা যে একটা ডিগ্রি পড়ছি, এই ডিগ্রিটা কিন্তু আমরা এটার মাধ্যমে চিনতে পারবো। যেমন আমি এখানে কয়েকটা যদি এক্সাম্পল দিই, তোমরা ইজিলি ভাবে পিক আপ করতে পারবে, এবং আমি বলবো তোমরা একটু খাতা লেখার জন্য। যেমন আমি যদি বলি, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট। আমি আবার রিপিট করছি, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট। এই যে আমরা ওয়ান অফ দ্য শব্দটা ব্যবহার করলাম, যার মাধ্যমে এখানে ধরে নিতে পারি এটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। এরপর ইংলিশ ইজ ইজিয়ার দেন মোস্ট আদার সাবজেক্ট। এই যে দেন মোস্ট আদার শব্দটা উচ্চারণ করেছি, দেন মোস্ট আদার মানে হচ্ছে সেটা আমাদের একটা কম্পারেটিভ আছে। এরপর হচ্ছে সাবজেক্ট, নো আদার্স, very few subjects are as easy as English. এই যে অ্যাসেস শব্দটা উচ্চারণ করলাম, অ্যাসেস, সো এস অথবা দ্য সেম এস, এই কনসেপ্টগুলো যখন আমার একটা সেন্টেন্সে থাকবে তখন আমরা খুব সহজে ধরে নিব সেটা হচ্ছে আমাদের একটা পজিটিভ সেন্টেন্স আছে। আশা করি সেন্টেন্সগুলো আমরা বুঝতে পেরেছি। এই কনসেপ্টটা একটু মাথায় রেখে কাজ করবা। ওকে, মাথায় রেখে কাজ করতে পারলে আমরা ইজিলি ভাবে সেটাকে আমরা সমাধান করতে পারবো। তাহলে এটার মাধ্যমে আমরা ডিগ্রিটাকে চিনতে পারবো। এটা হচ্ছে ডিগ্রির একটা সিক্রেট। তুমি যখন একটা প্রশ্নকে আইডেন্টিফিকেশন করবা, এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা পার্ট। এটা আমরা প্রথম পার্টটা শেষ করলাম, যে ডিগ্রি চেনার উপায়। এরপর হচ্ছে ভয়েস চেনার উপায়, যে আমরা ভয়েসটা কিভাবে চিনবো। ভয়েস সাধারণত 2 ধরনের আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবং এটা হচ্ছে আমাদের একেবারে ফান্ডামেন্টাল বিষয়। ওকে, ফান্ডামেন্টাল বিষয়টা শেষ করার পর আমরা যাব হচ্ছে আমাদের যে মৌলিক বিষয় আছে, অর্থাৎ যেখানে হচ্ছে আমরা সেন্টেন্সগুলো নিয়ে অনেক বেশি কাজ করব, সেই মৌলিক বিষয়ে কিন্তু আমরা যাব। তাহলে ভয়েসকে, আমরা যে ভয়েসটা পড়ছি ওই ভয়েসটার মধ্যেও কিন্তু আমরা সেটাকে 2টা ভাগে ভাগ করতে পারি। এই 2টি ভাগের মধ্যে একটা রয়েছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, যেটাকে আমরা প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ, আরেকটা হচ্ছে প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটা হচ্ছে প্যাসিভ। প্রত্যক্ষ এবং পরোক্ষ, যেটা মানে একটা সরাসরি, আরেকটা হচ্ছে সরাসরি না। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের জাস্ট স্ট্রাকচারগুলো মনে রাখবো। প্রথমত আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচারটা আমাকে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা আসলে কীরকম? সেটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, সাধারণত কী হয়? সাবজেক্ট হয়। অবজেক্টটা একটা অবজেক্ট থাকে, অবজেক্টকে সাবজেক্টে কনভার্ট করতে হয়। এরপর আমাকে অবশ্যই একটা টু বি ভার্ব আনতে হবে। অবশ্যই একটা কী আনতে হবে? টু বি ভার্ব আনতে হবে। টু বি ভার্বগুলো কি সেটা আমরা দেখবো। এবং টু বি ভার্বের পর অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম আনতে হবে। দেন আমরা বাই, দেন হচ্ছে আমরা অবজেক্টটা বসাবো।
তাহলে কোনটা অবজেক্ট হবে, আমাদের যেটা সাবজেক্ট থাকবে সে সাবজেক্টটা আমরা অবজেক্ট হিসেবে সেখানে কনভার্ট করে লিখবো। তাহলে এখানে কয়েকটা বিষয় একটু দেখাচ্ছি। তাহলে প্রথমত কি হচ্ছে সাবজেক্ট, এটা সবাই পারে যে অবজেক্টটা সাবজেক্ট হয়, কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টু বি ভার্বের পর অবশ্যই আমরা কি বসাবো, ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা বসাবো। তাহলে টু বি ভার্বগুলো কি কি, অবশ্যই সেখানে টু বি ভার্ব থাকতে হবে, টু বি ভার্ব থাকলেও থাকবে আর টু বি ভার্ব না থাকলেও থাকবে। সেটা হচ্ছে অ্যামি স্যার, অথবা সেন্টেন্সে কি থাকতে পারে ওয়াজ ওয়ার, কি থাকতে পারে অ্যামি স্যার ওয়াজ ওয়ার, অথবা সেন্টেন্সে বি বিন বিং, এইগুলো সবগুলো হচ্ছে একটা টু বি ভার্ব। এবং এই টু বি ভার্বগুলো একটু ভালো মতো মনে রাখবে। তাহলে আবার টু বি ভার্বগুলো বলছি, তাহলে টু বি ভার্বগুলো কি কি হতে পারে, সেটা হচ্ছে অ্যামি স্যার হতে পারে, অথবা ওয়াজ ওয়ার হতে পারে, অথবা বি বিন অথবা বিং হতে পারে। এগুলো সবগুলো হচ্ছে একটা টু বি ভার্ব। এবং টু বি ভার্বের পরে অবশ্যই আমাদের ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকতে হবে। এক্ষেত্রে আরেকটা বিষয়, বাই শব্দটা একটু গোল দাগ দিবা। বাই ক্ষেত্রে আমাদের আদার প্রেপোজিশন হতে পারে, শুধু যে বাই হবে তাই না, শুধু যে আমরা এখানে বাই বসাবো তাই কিন্তু না, আমরা বাইয়ের পরিবর্তে কিন্তু আমরা এখানে অন্য ধরনের প্রেপোজিশনে কিন্তু এখানে বসাতে পারবো, যে অ্যানাদার প্রেপোজিশন, যেখানে আমাদের ভিন্ন প্রেপোজিশন এখানে বসতে পারে, যে ভিন্ন প্রেপোজিশন আমরা এখানে ব্যবহার করতে পারবো, যে বাই শব্দের পরিবর্তে আমরা ভিন্ন প্রেপোজিশন এখানে ব্যবহার করে কাজ করতে পারবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের একটা স্ট্রাকচারটা লিখে রাখো। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার তোমরা তো জানো, যেমন আমরা বলতে পারি the books are created by some people. The books are created by some people. এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস, কেন টু বি ভার্ব আছে, এরপর হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম বাই আছে, এরপর বাকি কনসেপ্ট। আর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাধারণত স্বাভাবিক, প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকে, ভার্বের পরে একটা অবজেক্ট থাকতেও পারে, আর অবজেক্টের পরে হচ্ছে আমাদের একটা অবজেক্ট অথবা একটা অ্যাডভার্ব থাকতে পারে। এটা হচ্ছে আমাদের একটা যে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর আমরা ভার্ব আনবো, ভার্বের পর অবজেক্ট অথবা অ্যাডভার্ব, অবজেক্ট অথবা অ্যাডভার্ব আমরা আনতেও পারি, আবার অবজেক্ট অথবা অ্যাডভার্ব আমরা নাও আনতে পারি, সেটা কখনো কিন্তু ম্যান্ডেটরি না। ওকে, সেটা আমরা আনতেও পারি বা নাও আনতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এই বিষয়টা একটু মনে রাখবো, ভয়েসের যে বিষয়টা। তাহলে আমি এখানে দুইটা বিষয় তোমাদেরকে দেখালাম, একটু তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে একটু রাখো। আজকে আমরা সব সেন্টেন্সগুলো একটু চেনার জন্য ট্রাই করবো, এবং সেন্টেন্সগুলো যদি আমরা চিনে যাই তাহলে আমরা পরবর্তীতে কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালো একটা নাম্বার আমরা গ্যাদার করতে পারবো, আশা রাখছি। একটু গোছানোভাবে যদি দেখা যায় আর কি, তাহলে আমাদের জন্য এটা কিন্তু অনেক বেশি সহজবোধ্য হয়ে যাবে। এখন আমরা আসি, এখন আমরা দেখব আমাদের আরেকটা সহজ পার্ট। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা একটু পরে পড়বো। এখন আমরা পড়বো যে আমাদের মিনিং অনুসারে সেন্টেন্সগুলো, যে আসলে মিনিং অনুসারে যে সেন্টেন্সগুলো আসলে 5 প্রকার রয়েছে, এই 5 প্রকারগুলো আমরা একটু ভালো মতো, এগুলো একদম ইজি পার্ট, বাট তারপরও এই সেন্টেন্সগুলো থেকে আমরা একটু ধাপে ধাপে প্রতিটা সেন্টেন্সগুলো একেবারে বেসিক থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্টগুলো একটু জানার জন্য ট্রাই করব। প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইটিভ সেন্টেন্স, যে 5 প্রকারের মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসাইটিভ সেন্টেন্সগুলো চেনার উপায় কি? অ্যাসাইটিভ সেন্টেন্সগুলো চেনার উপায় হচ্ছে আমাদের প্রথমে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের উপর একটা কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে আর বাকিটা অংশ থাকতে পারে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের উপর একটা ভার্ব থাকবে। এটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স চেনার উপায়। এবং অ্যাসাইটিভ সেন্টেন্সগুলো সাধারণত আমরা দুইটি ভাগে ভাগ করতে পারবো। অ্যাসাইটিভ সেন্টেন্সকে আমরা একটাকে বলতে পারবো সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটাকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাবোধক বাক্য, এবং অপর আরেকটা আছে যেটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ অ্যাসাইটিভ সেন্টেন্সগুলো কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে হাবোধক আর একটা হচ্ছে নাবোধক। ওকে, হাবোধক কোনটা? সেটা হচ্ছে আই লাইক ট্রাভেলিং, এটা হচ্ছে একটা হাবোধক বাক্য। আর নাবোধক বাক্য কোনটা? সেটা হচ্ছে আই ডোন্ট লাইক ট্রাভেলিং। এই যে আমরা বললাম আই ডোন্ট লাইক ট্রাভেলিং, এটা হচ্ছে একটা নাবোধক একটা বাক্যের একটা অংশ। আশা করি আমরা অ্যাসাইটিভ সেন্টেন্সটা এখান থেকে বুঝতে পেরেছি। এবং অ্যাসাইটিভ সেন্টেন্সের পরে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আছে সেটাকে আমরা বলতে পারবো একটা ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে একদম চেনার জন্য সবচেয়ে বেসিক যে পার্টটা, সেখানে একটা কোয়েশ্চন মার্ক থাকবে, এক কথায় একটা কোয়েশ্চন মার্ক থাকবে, এবং একটা কোয়েশ্চন মার্ক থাকলে আমরা ধরে নেব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে WH কোয়েশ্চন, একটা হচ্ছে কোন ধরনের কোয়েশ্চন? WH কোয়েশ্চন। তাহলে WH কোয়েশ্চন মানে কি? WH কোয়েশ্চন মানে হচ্ছে যেখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। যদি কখনো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন সেটাকে আমরা বলতে পারি, তখন সেটাকে আমরা বলবো এটা হচ্ছে WH কোয়েশ্চন। তাহলে আবার বলছে WH কোয়েশ্চন কোনটা? যখন WH যুক্ত ওয়ার্ড দিয়ে শুরু হবে। আর আরেকটা আছে যেটাকে আমরা বলতে পারবো একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। কোন ধরনের কোয়েশ্চন? একটা ইয়েস নো কোয়েশ্চন। ইয়েস নো কোয়েশ্চনটা হচ্ছে যেখানে আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। কোন ধরনের ভার্ব দিয়ে শুরু হবে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তখন তাকে আমরা বলতে পারবো একটা হচ্ছে আমাদের ইয়েস নো কোয়েশ্চনের মধ্যে পড়ে। তাহলে ইন্টারোগেটিভ কয় ধরনের হতে পারে? দুই ধরনের, একটা হচ্ছে WH কোয়েশ্চন, একটা ইয়েস নো কোয়েশ্চন। তোমরা একটু লিখবা। WH কোয়েশ্চনের মধ্যে আমরা বলতে পারি হোয়ার ডু ইউ লিভ, এটা হচ্ছে আমাদের একটা ইন্টারোগেটিভ। আরেকটা আমরা বলতে পারি আর ইউ হ্যাপি,
আর ইউ হ্যাপি, হোয়ার ডু ইউ লিভ, আর ইউ হ্যাপি। তাহলে আর ইউ হ্যাপি, তাহলে এখানে আর শব্দটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে সেটাও কিন্তু আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে হতে পারে। এবার তৃতীয় নাম্বার আমরা যেটা মনে রাখবো, তৃতীয় নম্বর মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আসলে কিভাবে চিনবো? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য কয়েকটা পার্ট আছে, সেখানে সেন্টেন্সগুলো ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, এগুলো দিয়ে বোঝানো হয়। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো চেনার উপায় হচ্ছে সেখানে প্লিজ দিয়ে শুরু হতে পারে, সেখানে হচ্ছে কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, সেখানে হচ্ছে আমাদের নেভার শব্দ দিয়ে কিন্তু শুরু হতে পারে, অনেক সময় লেট দিয়ে শুরু হতে পারে, ডোন্ট দিয়ে শুরু হতে পারে। ওকে, আবার অনেক সময় সেই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হতে পারে। তাহলে এই কয়েকটা কনসেপ্ট। নেভারটা আমরা কম দেখি, যদিও নেভারটা আমাদের কম হয়। তাহলে প্লিজ, কাইন্ডলি, এরপর হচ্ছে লেট, এরপর হচ্ছে ডোন্ট, এরপর হচ্ছে ভার্ব। এই কয়েকটি পার্ট দিয়ে কিন্তু আমরা আমাদের একটা সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু আমরা চিনতে পারি। আর ইম্পারেটিভ মানে হচ্ছে কি আদেশ, অনুরোধ, নির্দেশ বোঝানো হয়। যেমন প্লিজ হেল্প মি, অথবা কাইন্ডলি গো দেয়ার, নেভার টক উইথ মি, লেটস সলভ ইট, ডোন্ট টক উইথ মি, এরপর হচ্ছে সলভ দ্য প্রবলেম। তাহলে কি কি? প্লিজ, কাইন্ডলি, নেভার, লেট, ডোন্ট অথবা ভার্ব। এই কয়েকটি পার্ট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেই সেন্টেন্স থেকে আমরা অবশ্যই একটা ইম্পারেটিভ সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো। এরপর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে আমাদের যেটাকে বলতে পারি, যেটাকে হচ্ছে আমরা যে সেন্টেন্স নামে সংজ্ঞায়িত করতে পারবো, যেটাকে বলা হয় একটা অপটেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটা অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারবো, সাধারণ সেন্টেন্সটা প্রার্থনাসূচক ম্যা দিয়ে শুরু হতে পারে, অথবা সেন্টেন্সটা লং দিয়ে শুরু হতে পারে। এটা হচ্ছে একটা প্রার্থনাসূচক বাক্য। কোন ধরনের বাক্য? একটা হচ্ছে প্রার্থনাসূচক বাক্য, এবং প্রার্থনাসূচক বাক্যের কারণে সেখানে আমরা ম্যা দিয়েও শুরু হতে পারে, আবার অনেক সময় লং শব্দ দিয়ে শুরু হতে পারে। এগুলো কিন্তু আমরা যখন প্রশ্নগুলো সলভ করাবো, এই পার্টটার উপর আমি তোমাদেরকে বেশ কিছু এডমিশন প্রশ্ন সলভ করাবো, তখন প্রশ্নগুলো দেখলে কিন্তু তোমরা ইজিলি ভাবে সেখান থেকে একটা ধারণা নিতে পারবা। এখন এরপর 5 নম্বরে যেটা আছে, 5 নম্বরে হচ্ছে আমরা যেটা মনে রাখবো, যেটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি আমাদের জন্য একদম ইজি পার্ট। এক্সক্লেমেটরিগুলো আমরা সাধারণত একটা ছোট্ট সাইনের মাধ্যমে এক্সক্লেমেটরিগুলো চিনতে পারি। সেখানে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন থাকবে। এই যে আমরা সেন্টেন্সের যে বেসিক পার্টগুলো পড়াইছি, এটা কিন্তু তোমাদের আবার ন্যারেশন দরকার হবে। ন্যারেশন যখন তোমরা করবা, সেই ন্যারেশনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু দরকার হতে পারে। ওকে, এটা কিন্তু আমাদের দরকার হতে পারে। তাহলে কি কি হবে? যে অ্যাসার্টিভ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে শুরু হবে, এবং অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হতে পারে অথবা নেগেটিভ। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্সকে একটা ভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়। এটাকে বলা হয় ডিক্লারেটিভ। এটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স নামেও সংজ্ঞায়িত করতে পারবো। কোন ধরনের সেন্টেন্স? ডিক্লারেটিভ সেন্টেন্স। এটা আমাদের একটা ক্লিপস টেবিলে আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স না বলে কিন্তু সে সেন্টেন্সটাকে আমাদের একটা ডিক্লারেটিভ সেন্টেন্স নামেও কিন্তু সেটা কি করতে পারে? সংজ্ঞায়িত করতে পারে। এটা একটু মনে রাখবো। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এখন এরপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু ইতিমধ্যে অনেকবার দেখেছি, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে কিন্তু আমার ফুল একটা যে মাস্টার বইটা আছে, সেই মাস্টার বইয়ের উপর কিন্তু আমি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করাইছি। তবে এখন আপাতত কাজ হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো আমি খুব সহজে দেখাবো, জাস্ট এই একটা পৃষ্ঠার মধ্যে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো আমরা খুব সহজে কিভাবে চিনবো। প্রথমত আসে আমাদের সিম্পল সেন্টেন্স। আমি আমাদের সিম্পল সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করি যে সিম্পল সেন্টেন্সগুলো আমরা কিভাবে চিনবো, এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সগুলো কিভাবে চিনতে পারি। এটা সিম্পল মানে হচ্ছে সাদামাটা একটা সেন্টেন্স, সরল বাক্য যেটাকে বলা হয়। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সরল বাক্য। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে আমাদের যে একটা সরল বাক্য, সেটাকে আমরা বলতে পারবো একটা সিম্পল সেন্টেন্স। এবং সিম্পল সেন্টেন্সের কয়টা ফিচার আছে। ফিচার হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে। কয়টি মাত্র ক্লজ থাকবে? একটি মাত্র ক্লজ, এবং সেই ক্লজটা হবে একটা প্রিন্সিপাল ক্লজ। সেই ক্লজটা কোন ধরনের ক্লজ হবে? সেই ক্লজটা আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ হবে। এবং পাশাপাশি এখানে ফ্রেজ থাকতেও পারে, আবার পাশাপাশি এখানে ফ্রেজ নাও থাকতে পারে। ফ্রেজ থাকতেও পারে অথবা আমরা ফ্রেজ নাও থাকতে পারে। ওকে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একটু কনসেপ্টটা থাকতেও পারে, আবার না থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আবার বলছি, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য যেখানে একটি মাত্র ক্লজ থাকবে, যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। আবার সেই সেন্টেন্সের ফ্রেজ থাকতেও পারে, আবার সেই সেন্টেন্সের মধ্যে আমাদের ফ্রেজটা নাও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। ফ্রেজ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে ফ্রেজ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মানে কি? এটা একটা এক্সাম্পল দিলে হয়তো তোমরা ভালো এখান থেকে একটা ভালো ধারণা নিতে পারবা। যেমন আমি যদি বলি আই ওয়ার্ক, আমি হাঁটি, এটা কি সেন্টেন্স হয়েছে নাকি হয় নাই? হয়েছে, এবং এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আমি যদি বলি ইন দ্য মর্নিং আই ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। ইন দ্য মর্নিং আই ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের একটা কোন ধরনের সেন্টেন্সের মধ্যে পড়ে? একটা সিম্পল সেন্টেন্সের একটা অংশ। কেন সিম্পল সেন্টেন্সের একটা অংশ? কারণ এখানে যেভাবে একটা ক্লজ আছে, আবার একটা কি আছে? ফ্রেজ
ফ্রেজও আছে। এখন সিম্পল সেন্টেন্সগুলো চেনার জন্য, এই যে আমরা সিম্পল সেন্টেন্সগুলো চিনবো, সেজন্য আমরা কিছু শব্দ মনে রাখবো, যে শব্দগুলো দেখার মাধ্যমে, যে ফ্রেজগুলো দেখার মাধ্যমে আমরা একটা সিম্পল সেন্টেন্সটাকে চিনতে পারি। তাহলে কীভাবে চিনবো একটু দেখেন। সেন্টেন্সের শুরুতে আমাদের অনেক সময় সেন্টেন্সের শুরুতে আমরা যখন একটা যখন সেন্টেন্স লিখবো, সেই সেন্টেন্সের শুরুতে কী থাকতে পারে? সেন্টেন্সের মধ্যে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ থাকতে পারে। সেখানে ডেসপাইট থাকতে পারে, অথবা ডেসপাইট শব্দের পরিবর্তে সেই সেন্টেন্সের মধ্যে আমাদের ইনস্পাইট শব্দটা ব্যবহার করতে পারবো। তাহলে কী থাকবে বলো? সে হচ্ছে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। ডেসপাইট এবং ইনস্পাইট এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি শব্দটা ব্যবহার করবো। কী ব্যবহার করবো? ভার্বের সাথে আইএনজি শব্দটা ব্যবহার করবো। এরপর হচ্ছে ডেসপাইট ইনস্পাইট এর পরে কিন্তু আমাদের এখানে বিকজ অফ থাকতে পারে। বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে। বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কারণে। বিকজ অফ এর পরেও কিন্তু আমরা একটা ভার্বের সাথে কি ব্যবহার করতে পারি? ভার্বের সাথে একটা আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি। তাহলে কি থাকবে? ডেসপাইট অথবা ইন স্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপর হচ্ছে বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপর হচ্ছে উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, অথবা হচ্ছে আমাদের বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হতে পারে। বাই প্লাস ভার্বের সাথে কি হতে পারে? আইএনজি। উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হতে পারে, অথবা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হতে পারে। এরপর হচ্ছে সেন্টেন্সে টু থাকতে পারে, যে টু থাকতে পারে, অথবা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে, অথবা কি থাকতে পারে? টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে। আর সর্বশেষ বিষয়টা হচ্ছে, এটা একটু উপরে লিখছি, সর্বশেষ বিষয়টা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে, অথবা সে সেন্টেন্সটা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হতে পারে। অর্থাৎ প্রেপোজিশন দিয়েও কিন্তু একটা ফ্রেজ শুরু হতে পারে, প্রেপোজিশন দিয়ে শুরু হতে পারে। তাহলে এই কনসেপ্টগুলো আমার সাথে একটু কয়েকবার করে বলেন তো, যে আমরা সাধারণত সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সরল বাক্য, যেখানে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেন্টেন্সের ফ্রেজ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। ওকে, এরপরে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। ডেসপাইট ইনস্পাইট এর পর ভার্বের সাথে আইএনজি হবে, বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, উইথাউট এর পর ভার্বের সাথে আইএনজি থাকবে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, টু থাকতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম শুধু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে, অথবা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি? এক কথায় প্রেপোজিশন দিয়ে শুরু হতে পারে। ওভারঅল আমাদের এই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, এই বিষয়ের মাধ্যমে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে খুব সহজে চিনতে পারবো। ওকে, সিম্পল সেন্টেন্সকে খুব সহজে চিনতে পারবো, এবং এইগুলোর উপর কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল আমরা প্র্যাকটিস করবো। এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে কিন্তু আমরা এখান থেকে একটা ভালো ধারণা এখান থেকে নিতে পারবো। ওকে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্সটা এখান থেকে চিনতে পারছি। আচ্ছা, সিম্পল সেন্টেন্সটা যদি চিনে যায়, আমি এই পড়া বোর্ড জুড়ে আমি হচ্ছে আপনাদেরকে কমপ্লেক্সটা একটু বুঝাবো। কমপ্লেক্স একটু ভালো মতো দেখেন। কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য আমাকে দুইটি ক্লজ মনে রাখতে হবে। একটা ক্লজ হচ্ছে, কমপ্লেক্সে অবশ্যই দুইটি ক্লজ থাকে। একটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কোন ধরনের ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এবং অপর আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অপর আরেকটা কোন ধরনের ক্লজ? অপর আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই বিষয়টা একটু সবাই মনে রাখবেন, যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, এবং আরেকটা হচ্ছে আমাদের সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে আবার বলছি, একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ থাকবে হয়তো, অথবা আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে। হয়তো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, না হলে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এখন এটা কিন্তু দুইভাবে হতে পারে। দুইভাবে মানে হচ্ছে কি? দুইভাবে এটা আমি একটু উপরে লিখছি, সেটা হচ্ছে এসসি কমা পিসি, এভাবেও থাকতে পারে, অথবা পিসি কোনো কমা নয় এসসি। স্যার এটা মানে আপনি কি বুঝাইছেন? সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা শুরুতে থাকবে, কমা থাকবে, এরপর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আবার অনেক সময় একটা প্রিন্সিপাল ক্লজ শুরুতে থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু মাঝখানে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, প্রিন্সিপাল ক্লজটা আমরা চিনলাম, যে সচরাচর যে ছোট ছোট সেন্টেন্সগুলো আছে বা যেগুলো আমরা লিখে থাকি সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যুক্ত, সেটা আমাদের হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যুক্ত কনসেপ্টগুলো হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য আমাকে মনে রাখতে হবে সাবঅর্ডিনেট লিঙ্কার। কি মনে রাখতে হবে? সাবঅর্ডিনেট কিছু লিঙ্কার আছে, অথবা এগুলোকে বলা হয় ক্লজ মার্কার। লিঙ্কার বলা হয়, অথবা আমরা কি বলতে পারবো? এগুলোকে ক্লজ মার্কার দেখতে পারবো। এক কথায় এই লিঙ্কার এবং ক্লজ মার্কার গুলো দিয়ে যদি শুরু হয়, এই লিঙ্কার এবং ক্লজ মার্কার গুলো দিয়ে যদি কখনো সেন্টেন্সগুলো শুরু হয়, তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কি দিয়ে শুরু হতে পারে? প্রথম হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো, যেমন হু আছে, অথবা হুইস আছে, অথবা হচ্ছে হয়ার আছে, অথবা হচ্ছে হয়েন আছে, ঠিক আছে, অথবা হচ্ছে হুইস আছে, হ্যাঁ, অথবা হাউ আছে, হাউ আছে, অথবা হচ্ছে তোমার হুম শব্দটা আছে, অথবা হচ্ছে হুয়েল আছে। এই শব্দগুলো যখন একটা সেন্টেন্সে থাকবে, তখন আমরা অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ। কোন ধরনের ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। মানে এই কনসেপ্টগুলো দিয়ে শুরু হইছে মানে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এরপর হচ্ছে সেন্টেন্সে ইফ অথবা কি থাকতে পারে? ইফ অথবা আমরা আনলেস লিখতে পারবো। ইফ অথবা কি লিখতে পারে? আনলেস। অথবা সেন্টেন্সে আমরা লিখতে পারবো দো অথবা অল দো। ইফ আনলেস লিখতে পারবো, অথবা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে দো অথবা অল দো কনসেপ্টটা লিখতে পারবো। দো অথবা অল দো। দো অল দো ছাড়া আর কি আছে? সেখানে আমাদের হতে পারে অ্যাজ অথবা সিন্স, ঠিক আছে, অ্যাজ অথবা সিন্স, অথবা হচ্ছে বিকজ,
as since because, এরপর হচ্ছে so that, as since because, so that, এরপর হচ্ছে till till অথবা until, ওকে, till অথবা until। এরপরে হচ্ছে আফটার বিফোর, এগুলো কিন্তু অনেক সময় হতে পারে আফটার এবং বিফোর, আফটার এবং হচ্ছে বিফোর, ওকে। এরপর দেন শব্দটা কিন্তু অনেক সময় হয়, তবে এটার উপর একটা স্টার দিয়ে রাখেন। এই কয়েকটা কনসেপ্টগুলো, ওকে, এই কয়েকটা কনসেপ্ট আমাদের একটু সবচেয়ে বেশি হয় আর কি। ইফ আনলেস দো অলদো অ্যাজ সিন্স বিকজ আর এগুলো কনসেপ্ট আছে। তার মানে এই কনসেপ্টগুলো দিয়ে কোনো সেন্টেন্স যদি কখনো শুরু হয়, এই কনসেপ্টগুলো দিয়ে আবার আরও আছে, সে হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো, এটাও লিখে দিচ্ছি অ্যাজ ইফ অ্যাজ দো। একটু সবাইকে বলবো একটু খাতায় নোট করার জন্য, একটু সবাইকে বলবো খাতায় নোট করার জন্য, খাতায় নোট করে একটু বেসিক থেকে কনসেপ্টগুলো একটু ক্লিয়ারভাবে দেখেন। সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের দুইটি পার্ট। একটা সাবঅর্ডিনেট ক্লজগুলো আমরা চিনতে পারবো, সেখানে লিঙ্কার বা ক্লজ মার্কার থাকবে। এক্ষেত্রে লিঙ্কার বা ক্লজ মার্কার কোনগুলো, এই যে আমি কনসেপ্টগুলো লিখেছি এগুলোকে আমরা লিঙ্কার অথবা ক্লজ মার্কার বলতে পারি। তাহলে কি কি বলবো, হু, হুইজ, হোয়ার, হোয়েন, হুইজ, হাউ, হোম, হুইল, এগুলো হচ্ছে একটা পার্ট। অথবা ইফ অথবা আনলেস, দো অথবা অলদো, অ্যাজ সিন্স বিকজ, সো দ্যাট, টিল আনটিল, আফটার বিফোর দেন, অ্যাজ ইফ অ্যাজ দো, এই কনসেপ্টগুলো যখন একটা কনসেপ্টে থাকবে সেটাকে আমরা বলবো একটা কমপ্লেক্স সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স। তার মানে এগুলো এক্সের মানে কমপ্লেক্স, আর এটা এগুলো এক্সের মানে হচ্ছে সিম্পল। এখন সর্বশেষ আমাদের আরেকটা পার্ট আছে যেটা একদম সহজ, যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, কম্পাউন্ড সেন্টেন্সগুলো আমরা কিন্তু কম বেশি সবাই চিনি। এবং কম্পাউন্ডটা আমি দেখাই আপনাদেরকে এই কনসেপ্টটা শেষ করে দিচ্ছি। দেখেন কম্পাউন্ড, কম্পাউন্ড কিভাবে চিনবেন? কম্পাউন্ড চেনার উপায় হচ্ছে যেখানে আমাদের দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। কয়টা প্রিন্সিপাল ক্লজ? এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং পরবর্তীতে গিয়ে আমাদের আরেকটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং এই দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কতগুলো কোরিলেটেড কনজাংশন আছে যেগুলোকে বলা হয় FAN BOYS, যেগুলোকে আমরা বলতে পারি ফ্যান বয়েস। কি বলতে পারবো আমরা? ফ্যান বয়েস, অর্থাৎ যেগুলোকে বলা হয় কোরিলেটেড কনজাংশন, ফ্যান বয়েস। তাহলে ফ্যান বয়েসের মধ্যে এফ দ্বারা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ফরটা কিন্তু খুব কম আসে। এ দ্বারা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে সে সেন্টেন্সে অ্যান থাকবে, আর অ্যান দ্বারা আমরা মনে রাখতে পারবো সে সেন্টেন্সে হয় নট অনলি থাকবে, অথবা সেই সেন্টেন্সের মধ্যে আমাদের বাট অলসো শব্দটা ব্যবহার করতে পারি, নট অনলি থাকতে পারে অথবা বাট অলসো। এরপর হচ্ছে বি মানে হচ্ছে আমরা মনে রাখবো সে হচ্ছে বাট থাকতে পারে, অথবা সেন্টেন্সে হচ্ছে বোথ শব্দটা থাকতে পারে। আর এরপর অর মানে হচ্ছে সেন্টেন্সে অর থাকতে পারে, অথবা সেন্টেন্সের মধ্যে হচ্ছে আদারওয়াইজ শব্দটা থাকতে পারে, অর থাকতে পারে অথবা আদারওয়াইজ। আর ওয়াই মানে আমরা মনে রাখবো সেন্টেন্সে ইয়ার থাকবে, আর এস মানে আমরা মনে রাখবো সো। তার মানে হচ্ছে আমাদের এখানে কয়েকটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সে কয়েকটা দেখা দিচ্ছি। এই যে আমি যেগুলো টিক চিহ্ন দিচ্ছি এগুলো একটু বেশি করে দেখবেন, অর্থাৎ এই কনসেপ্টগুলো দেখা মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি আপনাদেরকে কি বোঝাতে পারছি যে এই ফুল কনসেপ্টটাকে তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এবং আমি একটু একেবারে প্রথম থেকে যদি একটু দেখাই, এই স্লাইডটা কিন্তু তোমাদের সবাইকে দিয়ে দিব। এই স্লাইডটা নিয়ে তুমি হচ্ছে নোটগুলো করে ফেলবা, ওকে। স্লাইডটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটা ড্রাইভ লিঙ্কে করে দিয়ে দিব আর কি, তুমি সেখানে দেখে নোটগুলো করে ফেলতে পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। আমরা প্রথমে হচ্ছে সেন্টেন্সগুলো আলোচনা করেছি, কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে সেটা আলোচনা করেছি, কিভাবে চিনবো ডিগ্রিটা, ভয়েসটা, ডিগ্রি ভয়েসের পর যে আমাদের মিনিং অনুসারে পাঁচ প্রকারগুলো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের বিষয়গুলো দেখলাম। এরপর হচ্ছে কম্পাউন্ড লেখে মোটামুটি হচ্ছে আমরা এখানে শেষ কনসেপ্টগুলো করেছি। সো তোমরা যারা চাচ্ছ আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে হচ্ছে ভর্তি হতে, আমাদের এই নাম্বারটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হচ্ছে তুমি নক দিয়ে তুমি আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবা, তুমি যদি যারা চাচ্ছ আর কি অফলাইন এবং অনলাইনে। সো 010188360337 একদম ইজি একটা নাম্বার। সো এটাই হচ্ছে আমাদের মেন পার্ট আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটা দেখার জন্য। পরবর্তী লেকচারে কিন্তু আমাদের এটা হয়তো 2-3টা পার্ট হতে পারে, যেখানে আমরা আমাদের ফুল অংশগুলো আলোচনা করবো, প্রতিটা পার্টের রুলসগুলো আমরা আপনাদেরকে ধরে ধরে পড়াবো স্লাইডের মাধ্যমে, যেখানে পার্টগুলো সম্পর্কে আরো গভীর একটা ধারণা এখান থেকে নিতে পারবেন। সো থ্যাংক ইউ সবাই।